এটা হচ্ছে পাইন ফল। শুভ সকাল বন্ধুরা। দারিংবাড়ির চতুর্থ দিনে আমরা কি কি দেখব আজ তার পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমি এখন একদম ঝর্ণার পাশে। ঝর্ণার তাই বলবো পুরো ভিডিওটি দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। দারিংবাড়ি একটি অতি সুন্দর জায়গা, তাই আপনাদেরও বলবো একবার দারিংবাড়ি আসুন এবং দারিংবাড়ির প্রকৃতি অনুভব করুন। দারিংবাড়ি থেকে গোপালপুর আসার পথে দেখে নেবেন এই তপ্তপানি। আজকের এই চতুর্থ দিনে আমরা দারিংবাড়ি থেকে এসে পৌঁছবো গোপালপুরে। দেখব গোপালপুরের এই সমুদ্র সৈকত। দারিংবাড়িকে বাই বাই করে আমরা এখন যাচ্ছি গোপালপুরের দিকে। এদিকেই গোপালপুর, চলে যাব আমরা গোপালপুরে। আবার গোপালপুরে যাওয়ার পথে যেই ভিডিওগুলো পাবো সেইগুলো সব আপনাদের সামনে আমি তুলে ধরব। দারিংবাড়িকে বিদায় জানিয়ে আমরা চললাম গোপালপুরের দিকে। পথে দেখে নেব সুন্দর একটি পাইন ফরেস্ট। এখন হাঁটতে হাঁটতে চলছি পাইন ফরেস্টের ভেতরে ঢোকবার জন্য। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, মেঘলা ওয়েদার, ঠান্ডা সেরকম নেই বললেই চলে। আমার ড্রেস দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে এই এলাকায় ঠান্ডা তেমন নেই। আমরা এবার পাইন ফরেস্টের ভেতরে একটু ঢুকবো। পাইন গাছগুলোকে একটু দেখুন আপনারা, একদম উঁচু উঁচু, চারিদিকে শুধু পাইন গাছ আর পাইন গাছ। এ এক অপরূপ দৃশ্য। দারিংবাড়ি আসলে কিন্তু পাইন ফরেস্টে আসবেন, আপনাদের ভালো লাগবে। এই পাইন ফরেস্টটি কিন্তু অনেকটা দার্জিলিংয়ের লেপচা জগতের মতো। আমার তো দারুণ ভালো লাগলো। এটা হচ্ছে পাইন ফল। পাইন ফরেস্ট দেখে আমরা কুয়াশা মাখা রাস্তা দিয়ে এগিয়ে চললাম। বাইরেটা দেখতে পাচ্ছেন, পুরো কুয়াশা ভরা, মেঘাচ্ছন্ন আকাশ। আমাদের কিন্তু গাড়ি নিয়ে যেতে বেশ বেগ পেতেই হচ্ছে। ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছে ঠিকই, কিন্তু খুব সাবধানে, খুব আস্তে, কারণ পুরো রাস্তাটাই হচ্ছে মেঘে ভর্তি। কিচ্ছু দেখা যাচ্ছে না পরিমলদা, দেখেন। এই দেখুন লাল মাটি, কিন্তু বেশ শক্ত। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের গনগনি যেরকম গ্র্যান্ড ক্যানিয়ন, ঠিক সেই রকমই কিন্তু এই জায়গার এই মাটিগুলো। বেশ দারুণ সুন্দর কিন্তু এই জায়গাটি। একটুখানি চারিদিকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন মাটিটা কিন্তু একদমই লাল এবং বেশ শক্ত। চারিদিকে শুধু মেঘ, আর মেঘের মাঝখানে আমরা দাঁড়িয়ে। এ কিন্তু এক অপরূপ দৃশ্য। দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়, তার কিন্তু একটা যুক্তিকতা আছে। সেটা কিন্তু এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। আর তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এ এক অসাধারণ অনুভূতি। এরপর আমরা এগিয়ে চললাম মৃদুবন্দা ওয়াটারফলস দেখতে। তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দারিংবাড়ি এসেছি, এনারাও কলকাতা থেকে দারিংবাড়ি এসেছে, কিন্তু প্রত্যেকটা স্পটে এনাদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আত্মার সম্পর্ক। সেই আত্মার সম্পর্কে এই যে গ্রুপ, সবাই কিন্তু সিনিয়র সিটিজেন, বিলো 15। ইউটিউবকে ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ যে তুলছো। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
আমরা এখন নামছি হচ্ছে মৃদুমন্দা ওয়াটারফলসে। সিঁড়িগুলো একটু চওড়া চওড়া সিঁড়ি, নামতে একটু অসুবিধা হবে, কিন্তু এজেড লোকের পক্ষেই অসুবিধা হবে। আর জায়গাটার নাম হচ্ছে ড্যাসিংবাড়ি মৃদুমন্দা ওয়াটারফলস। শব্দ কিন্তু আপনারা একটু পাচ্ছেন, দাসিংবাড়ি মৃদুমন্দা ওয়াটারফলস। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। ওয়াটারফলসে যাওয়ার আগেই একটা ছোট্ট ভিউ পয়েন্ট পেয়ে গেলাম। আর আমরা ভিউ পয়েন্ট পেয়ে গেলে কি করব, অবশ্যই যাব, আর সঙ্গে আপনাদেরও নিয়ে যাচ্ছি। এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই মৃদুমন্দা ওয়াটারফলস যেখান থেকে নিচের দিকে জলরাশি নামছে, ঠিক সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি। এবং উপর থেকে নিচের দিকে জল দেখুন নেমে আসছে, এবং এর শব্দও আপনারা শুনতে পাচ্ছেন। একটু রিস্কি জায়গা, কিন্তু বেশ কিন্তু ভালো লাগছে। একটু দেখুন নিচের দিকে জলপ্রপাত নেমে আসছে। আমি কিন্তু একটি গাছের ডাল ধরে দাঁড়িয়ে আছি, কারণ এইটা না ধরে দাঁড়াতে পারবো না। এখানে সিঁড়ি দিয়ে নামছি, আর এইখানে সিঁড়িগুলো কিন্তু একটু চড়াই, তবু নামতে তো হবেই। দেখুন মৃদুমন্দা ওয়াটারফলস। মৃদুমন্দা ওয়াটারফলসের জল এখন আমার মাথায় পড়ছে, দেখে তাই মনে হচ্ছে। বেশ সুন্দর কিন্তু ওয়াটারফলস। এখানে আপনারা চাইলে স্নান করতেও পারেন, নিরাপদ কিন্তু স্নান করার জন্য। কিন্তু আজ একটু মেঘলা এবং বেশ ঠান্ডা, তাই আর স্নান করার রিস্ক নিলাম না। আমি এখন একদম ঝর্ণার পাশে। ঝর্ণার শব্দটা শুনতে পাচ্ছেন তো? এক চারিদিকে পাহাড়ি পথ, তার মাঝখানে এই ঝর্ণা। ঝর্ণাটি কিন্তু দারুণ। ইচ্ছে থাকলে এখানে স্নান করা কিন্তু যায়, এবং পরিবেশটাও খুব দুর্দান্ত রোমাঞ্চকর পরিবেশ। দারিংবাড়ি আসলে এই জায়গাটিকে কিন্তু মিস করবেন না। মৃদুমন্দা ওয়াটারফল সত্যি অসাধারণ ওয়াটারফল। ঝর্ণা থেকে উঠে হাঁপিয়ে গেছি, তাই মনে হলো একটু চা খেয়ে নিতে হবে। আমরা তো বাঙালিরা চা পান করি না, চা খাই, তো যেটাই ধরবেন সেটাই। বাহ, চা বেশ সুন্দর। আমরা এইখানে এসে আমাদের নীলমণিদাকে পেয়ে গেছি। নীলমণিদাকে কিন্তু ইউটিউবে দারিংবাড়ি খুললেই নীলমণিদাকে দেখা যায়। নীলমণিদাকে পেয়েও গেলাম, তার সঙ্গে একটুখানি কথা বলে নিলাম। এই যে নীলমণিদার সঙ্গে এনারা এসছেন এই কলকাতা থেকে, এই বোনেরা। কলকাতা না, ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম থেকে? আর আমি বাঁকুড়া থেকে। ও, বাঁকুড়া থেকে। জঙ্গলমহল বলেছি, জঙ্গলমহল থেকে এসছে। ঠিক আছে, ওকে। পাহাড়ি জঙ্গলের রাস্তা বেয়ে আমরা এগিয়ে চললাম। রাস্তায় 10 টাকা দিয়ে 3টে ভুট্টা কিনে নিলাম। জানি না খেতে কেমন হবে, কিন্তু মনে হচ্ছে তো ভালোই লাগবে। মনে হচ্ছে গিরিখাদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা পথে চলতে চলতে একটা মানে জঙ্গল মতো জায়গায় আমাদের গাড়িটা একটু দাঁড় করালো। আমরা এই জঙ্গলটাই একটু ঘুরে দেখছি। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, ফাঁকা রাস্তা।
অবশেষে আমরা জিরাং মনেস্ট্রিতে এসে উপস্থিত হলাম। তার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি। পেছনে যেটা দেখছেন এটাই কিন্তু জিরাং মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা উদ্বোধন করেছিলেন 2003 সালে দলাই লামা নিজে এসে। জিরাং মনেস্ট্রির পরিবেশটা আপনারা একটুখানি উপলব্ধি করার চেষ্টা করুন। বেশ শান্ত পরিবেশ, একটু অশান্ত হয়ে যায় আমাদের জন্য। আমরা এসে দু এক কথা বলি, সেই কারণেই কিন্তু একটু অশান্ত হয়ে ওঠে, কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং পবিত্র জায়গা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জিরাং মনেস্ট্রির সামনে। মনেস্ট্রিটা একটুখানি আপনারা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই মনেস্ট্রি। সত্যি এই মনেস্ট্রিটা কিন্তু বেশ ভালো লাগছে, আর ভালো তো লাগতেই হবে, কারণ এই মনেস্ট্রিটা খুব একটা পবিত্র জায়গা। আর আমরা সেই পবিত্র জায়গাতে দারিংবাড়ি ঘুরতে এসে ঘুরছি, এটা কিন্তু আমাদের চরম সৌভাগ্য। এবার আপনারা জিরাং মনেস্ট্রির ভেতরটা একটু দেখে নিন, দেখুন আপনাদের কতটা ভালো লাগে। জিরাং মনেস্ট্রি কিন্তু সত্যি খুব সুন্দর জায়গা। সুবিশাল জায়গা জুড়ে চারিদিকে শুধু ফুলের বাগান, দারুণ কিন্তু দেখতে। এই জিরাং মনেস্ট্রির সামনেই একটা ছোট্ট পার্ক আছে। আমরা এই পার্কটাতে একটু ঢুকে দেখি ভেতরটায় কি আছে। আই লাভ জিরাং। সুবিশাল এক লেকের পাশেই কিন্তু জিরাং মনেস্ট্রি। আমরা এই পার্কের পাশে বসে অনেকটা সময় কাটালাম। এবার আমরা মনেস্ট্রির একজন কর্মকর্তার সঙ্গে একটু কথা বলে নিই। ये जो जिरांग मॉनेस्ट्री है, ये कब से शुरू हुआ है? इधर ये ओपन कब हुआ? 2003 में ये मंदिर हाँ ओपन हुए, ये 2005 में हो गया। 2005 में ये दलाई लामा आकर किया था ना? दादा में आ गया। अच्छा अच्छा अच्छा। आपका इधर ही रहते हैं क्या? मैं इधर आ कि अभी कितना साल हो गया, 9 साल हो गया अभी। 9 साल इधर है जी, मैं नेपाल गया। अच्छा अच्छा अच्छा, नेपाल से आया। ठीक है, बहुत बढ़िया है। ओके, धन्यवाद, थैंक यू। এবার আমাদের চলে আসলো হালকা টিফিনের পর্ব। জিরাং মনেস্ট্রিতে এসে এইরকম একটা সুন্দর জায়গায়, একদম একটা বিশাল বড় লেকের সামনে দাঁড়িয়ে একটু চা পান, বেশ ভালোই লাগে। তবে দারিংবাড়ি এসে যতগুলো জায়গা চা খেয়েছি, বিশ্বাস করুন, সত্যি কথা বলছি, এই চাটা একদম খাবেন না, সব থেকেই খারাপ। মিষ্টি একদম। জিরাং মনেস্ট্রির ঠিক কাছেই আরেকটি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের জন্য আরেকটি সুন্দর জায়গা, কিন্তু আমরা এই মুহূর্তের ভিতরে আর ঢুকতে পারলাম না, কারণ এটা বন্ধ হয়ে গেছে। এনটিপি মাত্র 5 টাকা। আমরা এই বৌদ্ধ মন্দিরের সামনে একটুখানি আসলাম, যেহেতু বন্ধ
তাই ভেতরে ঢুকতে পারলাম না, কিন্তু তবু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমরা আবার এগিয়ে চললাম। দুপাশে উঁচু উঁচু পাহাড়, সোনালি ধানক্ষেত, এক বন্য মাদকতা নিয়ে এগিয়ে চললাম খাসাটা ওয়াটারফলসের দিকে। দেখুন, এই একটা সরু পোলের উপর দিয়ে আমাদের কিন্তু ওই মেন যে ওয়াটারফলস সেখানে কিন্তু পৌঁছতে হবে। আর আমরা এই সরু রাস্তাতেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখুন মাঝখানের ভিউটা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খাসাটা ওয়াটারফলসের একদম সামনে। জল কিন্তু আমার গায়ে লাগছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু জল আমার গায়ে লাগছে। এই ওয়াটারফলসটা কিন্তু বেশ সুন্দর, আর ভিউটাও কিন্তু অসাধারণ। একদম ঝর্ণার উপরটাতে, এইখান থেকেই কিন্তু ঝর্ণার জলটা নিচের দিকে নেমে আসছে। দেখুন কতটা সুন্দর। আমি কিন্তু বেশ খানিকটা, অন্ততপক্ষে 15 ফুট উপরে, সেখান থেকে কিন্তু ঝর্ণার জলগুলো নেমে আসছে। আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আর ঝর্ণার যে শব্দ, সেটা কিন্তু একদম সত্যি খুব সুন্দর। সকাল থেকে এক নাগারে ঘুরে চলেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু পেট তো চোচো করছে। তাই এবার খাবারের ব্যবস্থা করতে হবে। আমরা এখন খেতে বসলাম একটা রাস্তার পাশে একটা বেশ বড় রেস্টুরেন্টে খেতে বসলাম। নামটা আমি পরে বলছি আপনাদের। দেখুন কি সুন্দর সাজিয়ে দিয়েছে থালা। আজকের আমাদের দুপুরের মেনু। আমরা দুপুরে লাঞ্চ করলাম হোটেল বুধু ইন্টারন্যাশনাল। খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর। ভেজ থালি নিল 130 টাকা, কিন্তু পরিপাটি করে সাজানো ভেজ থালিটি। দুপুরের লাঞ্চ পর্ব মিটিয়ে আমরা এবার এগিয়ে চললাম তপ্তপানির দিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি তপ্তপানির সামনে। তপ্তপানি বা হট স্প্রিং। এবার একটু ভেতরের দিকে যাই, দেখি কি আছে ভেতরে। আমরা হাঁটতে হাঁটতে তপ্তপানির দিকে যাচ্ছি, আর সঙ্গে এই মন্দির। এই দেখুন তপ্তপানি বা হট স্প্রিংয়ের গরম জলটা নিচ থেকে উঠছে। এটা হচ্ছে গন্ধযুক্ত জল, সেই কারণে
কথিত আছে, জানি না কতটা সত্যি কিনা, যে এই জলে স্নান করলে চর্মরোগ নাকি সেরে যায়। এই জায়গাটিতে মানুষ স্নান করেন। হট স্প্রিং দেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। সামনের এই মন্দিরটা একটু দেখে আসি। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দির, মন্দিরের ভেতরটা আপনাদের দেখালাম। একটি পুরনো মন্দির, এটা বোঝাই যাচ্ছে। গোপালপুর যাওয়ার পথে ব্রহ্মপুর স্টেশনের কাছে এসে আমাদের এই দাদা, আমার যে গাড়ির মালিক, এই দাদা একটা চা খাওয়ালো। এই তনুমা, চাটা কেমন? দারুণ দারুণ চা দেবুদা, চাটা খেয়ে কিন্তু বেশ এনার্জি ফিরে পেলাম। আর এই যে দোকানটা, যে দোকানের চা সামনে করে ওইটা পেয়ে যাবে। এই যে উপরে নাম। অবশেষে সন্ধ্যাবেলায় আমরা গোপালপুর সমুদ্র সৈকতে এসে উপস্থিত হলাম। গোপালপুর পৌঁছেই আগে চলে আসলাম বিচে। ওই যে পেছনে বিচ, বিচের ধারে এসে ভালো লাগলো। পুরোটা আপনাদের তুলে ধরবো। দেখি কালকে সময় করে গোপালপুরের সমস্ত ভিডিও আপনাদের সামনে আমি শেয়ার করব। সন্ধেবেলাটা গোপালপুর সমুদ্র সৈকতে আমরা খুব মজা করলাম। তারপর রাতের খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আমরা আমাদের রুমে চলে আসলাম। আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরব গোপালপুর সমুদ্র সৈকতে আমরা কি কি দেখলাম, কি মজা করলাম। তাহলে বন্ধু, এবার বিদায় নেওয়ার পালা। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধু, এখানেই শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে আবার আপনাদের সামনে খুব শীঘ্রই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।